বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষা নিয়ে। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা পরীক্ষা। আসলে শিক্ষা পরীক্ষাটা কী? শিক্ষা পরীক্ষাটা হচ্ছে যে কোনো একটি নাইক্রোম তারকে আমি যদি গাঢ় এইচসিএলে সিক্ত করি, অর্থাৎ একটা নাইক্রোম তার নেব, নেওয়ার পর ওখানে গাঢ় এইচসিএলে সিক্ত করব, করার পর আমি কোনো একটা লবণের ক্ষারকীয়মূলক শনাক্তকরণ করব। যে লবণের ক্ষারকীয়মূলক শনাক্তকরণ করব সেই লবণের সংস্পর্শে আনবো। আনার পর এটাকে যদি আমি বুনসেন বানারের দ্বীপে ধরি, তাহলে বুনসেন বানারের কতগুলো বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাবো। এই বর্ণ দেখে আমরা কোনো লবণের ক্ষারকীয়মূলক শনাক্তকরণ করি। এটা হচ্ছে আসলে শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষাটা কি? শিক্ষা পরীক্ষাটা হচ্ছে যে কোনো একটা নাইক্রোম তারকে গাঢ় এইচসিএলে সিক্ত করার পর লবণের সংস্পর্শে আনার পর বুনসেন বানারের অনুজ্জ্বল শিখায় ধরলে এখানে কতগুলো বৈশিষ্ট্য বর্ণ পাওয়া যায়। এই বর্ণ দেখে আমরা কোনো একটা লবণের ক্ষারকীয়মূলক শনাক্তকরণ করি। এটা হচ্ছে আসলে শিক্ষা পরীক্ষা। তাহলে শিক্ষা পরীক্ষাটা কী কাজে ব্যবহার করা হয়? শিক্ষা পরীক্ষাটা আসলে ব্যবহার করা হয় কোনো একটা লবণের ক্ষারকীয়মূলক শনাক্তকরণের জন্য। ক্ষারকীয়মূলকটা কি? লবণের যে অংশ ক্ষার থেকে আসে তাকে ক্ষারকীয়মূলক বলা হয়। এখন শিক্ষা পরীক্ষা কী কী জিনিস প্রয়োজন হয়? শিক্ষা পরীক্ষা প্রয়োজন হয় একটি বুনসেন বার্নার, তারপর প্রয়োজন হয় গাঢ় এইচসিএল। কেমন? এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা শিক্ষা পরীক্ষায় যে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখি, এই বর্ণে কোন লবণ কী কী বর্ণ দেখায়? তো আমরা চলে আসি, ধরলাম আমি এখানে একটা লবণ নিলাম, ধরলাম সেই লবণটা ছিল সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট। তাহলে আমি কি করব? সোডিয়াম সালফেটের ক্ষারকীয়মূলক অর্থাৎ সোডিয়ামকে আমরা শনাক্তকরণ করব। এই জন্য কী করব? একটা নাইক্রোম তারকে গাঢ় এইচসিএলে চুবাবো। চুবানোর পর সেটা লবণের সংস্পর্শে আনার পর বুনসেন দ্বীপে ধরলে এখানে উজ্জ্বল সোনালি বর্ণ সৃষ্টি হবে। কেমন? এই সোনালি বর্ণ দেখে আমরা শনাক্তকরণ করব যে ওটা ক্ষারকীয়মূলকটা ছিল সোডিয়াম। তাহলে এক একটি ক্ষারকীয়মূলক এক এক প্রকার বৈশিষ্ট্য বর্ণ সৃষ্টি করে। কেমন? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি না বুঝে থাকো তাহলে আমরা একটু জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করি। শিখা পরীক্ষার জন্য বুনসেন দ্বীপের অনুজ্জ্বল শিখা ব্যবহার করা হয়। এক্ষেত্রে নাইক্রোম তারকে গাঢ় এইচসিএলে সিক্ত করে লবণের সংস্পর্শে এনে বুনসেন দ্বীপে ধরলে কতগুলো বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখা যায়। যেমন লিথিয়াম লবণের ক্ষেত্রে টকটকে লাল বর্ণ দেখা যাচ্ছে। অনুরূপভাবে যদি সোডিয়াম লবণকে গাঢ় এইচসিএলে সিক্ত নাইক্রোম তারকে বুনসেন দ্বীপে ধরা হয়, তাহলে উজ্জ্বল সোনালি হলুদ বর্ণ দেখা যায়। এভাবে গাঢ় এইচসিএলে সিক্ত নাইক্রোম তারকে পটাশিয়াম লবণের সংস্পর্শে এনে বুনসেন দ্বীপে ধরলে বেগুনি বর্ণের দেখা যায়। আবার এক্ষেত্রে যদি ক্যালসিয়াম লবণ আমরা ধরি, তাহলে ইটের মতো লাল বর্ণ সৃষ্টি করে। আবার নাইক্রোম তারকে গাঢ় এইচসিএলে সিক্ত বেরিয়াম লবণের সংস্পর্শে এনে বুনসেন বানারে ধরলে সবুজ বর্ণ দেখা যায়। এটাই হচ্ছে আসলে শিক্ষা পরীক্ষা। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা ক্ষারকীয়মূলক শিক্ষা পরীক্ষায় আলাদা আলাদা বর্ণ সৃষ্টি করছে। প্রশ্ন হচ্ছে যে শিক্ষা পরীক্ষায় গাঢ় এইচসিএল ব্যবহার করলাম কেন? অর্থাৎ শিক্ষা পরীক্ষায় গাঢ় এইচসিএল ব্যবহার করা হয় কেন? এটা পরীক্ষায় প্রায় আসে। তো শিক্ষা পরীক্ষায় গাঢ় এইচসিএল ব্যবহার করার কারণটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে শিক্ষা পরীক্ষায় আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো একটা লবণকে এখানে ধরলে এই লবণটা যখন বাষ্পে পরিণত হচ্ছে, উদ্দায়ী হচ্ছে, তখন আসলে সে বর্ণ দেখি উদ্দায়ী হচ্ছে। তাহলে কি আমরা যে লবণকে বিশ্লেষণ করব সেই লবণটাকে কী করতে হবে? বুনসেন দ্বীপে উদ্দায়ী হতে হবে। কিন্তু ধাতুর ক্লোরাইড লবণ বাদে অন্যান্য যে লবণগুলো আছে এগুলো আসলে তেমন একটা উদ্দায়ী নয়। কেমন? তাহলে ধাতুর কোন লবণ উদ্দায়ী? ক্লোরাইড লবণ। তাহলে অনুদ্দায়ী যে লবণটা ছিল এই লবণটার সঙ্গে যখন আমি গাঢ় এইচসিএল সিক্ত রড ধরতেছি, তখন কি হচ্ছে? তখন ক্লোরাইড লবণে পরিণত হচ্ছে। ক্লোরাইড লবণ অর্থাৎ অনুদ্দায়ী লবণটাকে উদ্দায়ী ক্লোরাইড লবণে পরিণত করার জন্য শিক্ষা পরীক্ষায় আসলে গাঢ় এইচসিএল ব্যবহার করা হয়। সকল অনুদ্দায়ী লবণ, এখানে যদি আমি কপার সালফেট নিতাম, হ্যাঁ, যদি আমি এখানে এইচসিএল না নিয়ে পানিতে নাইট্রোজেন তাপটা চুবাতাম, কপার সালফেটে ধরতাম, তারপর এখানে যদি ধরতাম তাহলে আসলে কোনো বর্ণই পেতাম না। কিন্তু গাঢ় এইচসিএলে চুবানোর পর যদি কপার সালফেটের সংস্পর্শে নিয়ে যাই, তাহলে কপার সালফেট কী করবে? এইচসিএলের সঙ্গে বিক্রিয়া করে কপার ক্লোরাইড প্লাস সালফিক অ্যাসিড তৈরি করবে। কেমন? এই যে কপার ক্লোরাইড, এটা হয়ে গেল কি? উদ্দায়ী। তাহলে কি? কপার সালফেট অনুদ্দায়ী কিন্তু কপার ক্লোরাইড উদ্দায়ী।
সুতরাং শিক্ষা পরীক্ষায় গাঢ় HCl ব্যবহার করা হয় এ কারণে সকল প্রকার অনুদ্বায়ী লবণকে উদ্বায়ী ক্লোরাইড লবণে পরিণত করার জন্য। কেমন? এবার চলে আসছি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে যে শিক্ষা পরীক্ষায় বেরিলিয়াম প্রশ্ন, যে শিক্ষা পরীক্ষায় সোডিয়াম বর্ণ দেখালো, কপার বর্ণ দেখালো, কিন্তু বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বর্ণ দেখায় না। এ কারণটা কি? এরা বর্ণ দেখায় না কেন, এই কারণ বুঝতে গেলে শিক্ষা পরীক্ষায় বর্ণের উৎসটা কি সেটা আমাদের জানতে হবে। শিক্ষা পরীক্ষায় বর্ণের উৎসটা হচ্ছে যে আমরা যখন বুনসেন দ্বীপে ধাতুর লবণকে ধরছি, ধরলাম সোডিয়াম লবণকে যখন ধরছি, সোডিয়াম ক্লোরাইড লবণটাকে যখন ধরলাম, তখন আমরা জানি A+, এই হচ্ছে মাইনাস। কেমন? তো যখন আমরা এই দ্বীপে ধরবো, বুনসেন বানারের দ্বীপের মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণটাকে ধরবো, তখন সোডিয়াম কি করে, সোডিয়াম ক্লোরাইডকে যে ইলেকট্রনটা দিয়েছিল সেটা নিয়ে নেয়, নিয়ে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়। এবং সোডিয়াম পরমাণুর সর্বশেষ শক্তিস্তর যে ইলেকট্রনটা ছিল, সর্বশেষ শক্তিস্তরের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা শক্তি শোষণ করার পর উচ্চ শক্তি স্তরে চলে যায়। হ্যাঁ, তো সোডিয়াম কোন বর্ণ দেখায়? সোনালী হলুদ। তো এই ইলেকট্রনটা সোনালী হলুদ বর্ণ শোষণ করার পর উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়। এখন যখন সোডিয়াম ক্লোরাইড এখান থেকে উদ্বায়ী হয়ে চলে যেতে ধরে, উদ্বায়ী হয়ে যখন চলে যেতে ধরে, তখন ইলেকট্রন শক্তি বিকৃত করে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। আবার ক্লোরিনকে ইলেকট্রন দিয়ে ক্লোরাইডে পরিণত হয় এবং সোডিয়াম ক্লোরাইড হিসেবে উদ্বায়ী হয়। কিন্তু ওই যে এখানে যে শক্তি শোষণ করেছিল, শক্তি শোষণ করার পর উচ্চ শক্তি স্তরে গেছিলো ইলেকট্রন, সোনালী হলুদ শোষণ করেছিল বলে ইলেকট্রন সোনালী হলুদ বর্ণে আলো বিকৃত করে উদ্বায়ী হয়ে চলে যায়। কেমন? তাহলে শিক্ষা পরীক্ষার বর্ণের উৎসটা কি? শিক্ষা পরীক্ষার বর্ণের উৎসটা হচ্ছে যে ইলেকট্রন, ধাতুর সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, সেটা শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায়। আবার যখন উদ্বায়ী হয়ে চলে যায়, তখন সেই ইলেকট্রন শক্তি বিকৃত করে আবার আগের শক্তি স্তরে ফিরে আসে এবং বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ প্রদর্শন করে উদ্বায়ী হয়ে চলে যায়। তাহলে এটাই হচ্ছে শিক্ষা পরীক্ষা বর্ণের উৎস। এখন কথা হচ্ছে যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষা বর্ণ দেখায় না কেন? বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষা বর্ণ দেখায় না এই কারণে যে এদের আকার খুব ছোট। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। হ্যাঁ, 2 আর 2। এর আকার অনেক ছোট হওয়ার কারণে নিউক্লিয়াস এর বাইরের ইলেকট্রনকে দৃঢ়ভাবে আটকে ধরে থাকে। ফলে যতই আমরা তাপ দেই, বেরিলিয়ামের ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। তাই তার শক্তি বিকিরণের কোনো প্রশ্ন আসে না। তাই বেরিলিয়াম শিক্ষা পরীক্ষা কোনো বর্ণ দেখায় না। অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এর সুস্থিত ইলেকট্রন বিন্যাস থাকার কারণে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। অর্থাৎ শিক্ষা পরীক্ষা বর্ণ দেখাতে হলে সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন, শক্তি শোষণ করার পর উচ্চ শক্তি স্তরে যেতে হবে। তো ম্যাগনেসিয়ামের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে এর ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। তাই তার শক্তি বিকিরণেও আসলে কোনো প্রশ্ন আসে না। তাই ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। শুধু দেখা গেল যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আকার ছোট, এই কারণে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। তাই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে আসার কোনো প্রশ্নই আসে না। তাই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। এখন কথা হচ্ছে যে শিক্ষা পরীক্ষায় কপার বর্ণ দেখালেও আয়রন দেখায় না কেন? তাহলে শিক্ষা পরীক্ষায় কী বর্ণ দেখায়? কপার 2+ শিক্ষা পরীক্ষায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে, কিন্তু আয়রন শিক্ষা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। প্রশ্নটা হচ্ছে কি, যে শিক্ষা পরীক্ষায় কপার বর্ণ দেখালেও আয়রন দেখায় না কেন? দেখো, শিক্ষা পরীক্ষায় আমরা কী করব? কপার লবণ নেব। এখন শিক্ষা পরীক্ষায় যদি আমরা কপার লবণ নেই, বললাম আমরা কোন লবণ করে নেই শিক্ষা পরীক্ষায় কপার আসলে 2+ লবণে পরিণত হবে। হ্যাঁ, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস 29, আমরা জানি এখানে আর্গনের 18। হ্যাঁ, শিক্ষা পরীক্ষায় কপার বর্ণ দেখায় কারণ হচ্ছে যে কপারের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে কপার পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। কিন্তু যখন কপার লবণ আমরা নেব, তখন সেখানে কম যোজনের কপার লবণ নিলেও শিক্ষা পরীক্ষায় আসে সে উত্তেজিত হবে এবং সে কিউপ্রাস ক্লোরাইড থেকে কিউপ্রিক ক্লোরাইড লবণে পরিণত হবে। তো কিউপ্রিক আয়নের যে ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে এটা, অর্থাৎ সে 2টি ইলেকট্রন ত্যাগ করবে। এখান S থেকে একটা যাবে, এটা 3D, এটা হচ্ছে 4s। S থেকে 1 ইলেকট্রন ত্যাগ করার পর 3D থেকে 1 ইলেকট্রন ত্যাগ করবে। তখন তো আমরা এই ইলেকট্রন বিন্যাস দেখবো। তাহলে কী দেখতেছি? 3D9। 3D9 একটা অস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এখন কপার লবণকে যখন আমরা শিকার ধরবো, বুনসেন বানারের দ্বীপে ধরবো, তখন
কপারের অস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থাকার কারণে এর ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে পারবে, এবং উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে ফিরে আসবে তখন কপার বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখাবে। কিন্তু আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আয়রন পরমাণু ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, লোহার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। কিন্তু যখন লোহার লবণ নেব আমরা, আঁশ লবণ নেই বা ইক লবণ নেই, আঁশ লবণ ইক লবণ উভয়ই বুনসেন দ্বীপে আসে ইক লবণে পরিণত হবে। আমরা জানি যে আয়রন 2+ এটা যথেষ্ট অস্থিতিশীল, যখন শক্তি প্রয়োগ করা হয় সঙ্গে সঙ্গে আঁশ লবণ ইক লবণে পরিণত হয়। অর্থাৎ আমরা যে লবণে নেই আয়রনের সেটা কি আয়রন 3+ লবণে পরিণত হবে। এবং আয়রন 3+ ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ইলেকট্রন ত্যাগ হয় এস থেকে আর একটা ইলেকট্রন ত্যাগ হয় ডি থেকে, ফলে তার 3d5 ইলেকট্রন বিন্যাস পাই আমরা, এবং এসে কোনো ইলেকট্রন থাকে না। আয়রনের সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্থাৎ আয়রন ডি অরবিটাল ইলেকট্রনগুলো সবগুলোই একমুখী স্পিনে আসে। আমরা জানি যে ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ হয় তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা যথেষ্ট স্থিতিশীল হয়। আয়রনের স্থিতিশীল 3d5 ইলেকট্রন বিন্যাস থাকার কারণে এক্ষেত্রে আমরা যতই এতে শক্তি প্রয়োগ করি এর ইলেকট্রন শক্তি শোষণ করার পর উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। তাই শিক্ষা পরীক্ষায় আয়রন 3+ লবণ কোনো বর্ণ দেখায় না। সুতরাং দেখা গেল যে কপারের সুস্থিত ইলেকট্রন বিন্যাস নেই, 3d9 ইলেকট্রন বিন্যাস কপার 2+ আয়নের, তাই এর ইলেকট্রন সহজেই শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে পারে, তাই এ বর্ণ দেখায়। কিন্তু আয়রন লবণের ক্ষেত্রে অর্থাৎ ফেরিক ক্লোরাইড বা লবণের ক্ষেত্রে অস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নয়, বরঞ্চ এই ইলেকট্রন বিন্যাসটা যথেষ্ট স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থাকার কারণে এই ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যেতে পারে না। তাই শিক্ষা পরীক্ষায় আয়রন কোনো বর্ণ দেখায় না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই শুভকামনায়। আসসালামু আলাইকুম।